কে এইটাই চিন্তা করতে হবে যে কালকে কি প্র্যাকটিস ম্যাচ আমরা দেখেছি যে আমরা অলমোস্ট 5 রান করে দিয়েছি পার ওভারে, 90 ওভারে অলমোস্ট তারা 300 প্লাস করেছিল, 400 প্লাস করেছিল। তো অবশ্যই আমি আমাদের প্লেয়ারদেরও কয়েকটা ইন্টারভিউ দেখলাম যে তারা বলেছে যে আমরা কন্টেন্ট করার চেষ্টা করব। অবশ্যই এই ইন্ডিয়ান যে ব্যাটসম্যান তাদের যদি আমরা কন্টেন্ট করতে পারি, রান যদি কম দেই, তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও আজকে আমার কাছে মনে হয় যে আমাদের আজকে বেস্ট বোলার তাইজুল, যেহেতু আমাদের সে বেস্ট বোলার ছিল, মাত্র 20 ওভার বল করেছে, অ্যাটলিস্ট তাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাটলিস্ট সে 30 ওভার বল করা উচিত ছিল। তাইজুলের যে উইকেট টেকিং সেটাও কিন্তু দর্শনীয়, মানে উইকেট একেবারে ব্যাটসম্যানকে পরাস্ত করে উইকেটটা নিয়েছে। সে চমৎকার বল করেছে, 20 ওভারে মাত্র 50 রান দিয়েছে। তো এই জায়গায় যদি সে আরো 10টা ওভার বেশি করত, কারণ আমরা যদি দেখি যে কামরুল ইসলাম রাব্বি সে অলমোস্ট 5.5 করে রান দিয়েছে টেস্ট ক্রিকেটে, এবং তাসকিনও এভরি বলারই 4 করে দিয়েছে, মানে কোনো নিয়ন্ত্রণের মধ্যেই ছিল না, মানে অনেক রান দিয়েছে এবং তার বিপরীতে কিছুই পায়নি। তবে দিনের শুরুটা কিন্তু চমকপ্রদ ছিল, তাসকিন খুব ভালো একটা শুরু করেছিলেন এবং সেটা নিয়ে কথা বলবো। আমরা একটু ম্যাচ অ্যানালাইসিস দেখে নিতে চাই আশরাফুল। প্রথম দিনে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ, স্লিপে ফিল্ডিং এর দুর্বলতা আরো একবার স্পষ্ট হলো আজ। সাকিব মুশফিকরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো দিনটা অন্যরকম হতে পারত বাংলাদেশের। প্রথম দিনের 62তম ওভারের খেলা, তাইজুলের বলে ডিফেন্স করলেন বিরাট কোহলি, বল লেগেছিল ব্যাটের মাঝখানে, সেটাকেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিলেন বোলার তাইজুল, অধিনায়ক মুশফিক। টেস্ট ক্রিকেটে অপরিপক্ক বাংলাদেশের চিত্র খানিকটা হলেও কি বোঝা যায় অমন সিদ্ধান্তে? সাদা পোশাকে পার করেছে সবে মাত্র 17 বছর। দলের সবচেয়ে ছোট্ট সদস্য মিরাজ দেখালেন পথ পাড়ি দিতে হবে অনেক দূর, তাহলেই হয়তো আসবে প্রফেশনালিজম। স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে নিশ্চিত রান আউট করার চেষ্টা নিশ্চিতভাবেই মিরাজের স্বপ্নে আসবে দুঃস্বপ্ন হয়ে। অভিজ্ঞতায় মিরাজের চেয়ে ঢের এগিয়ে থাকবেন মুশফিক সাকিবরা, কিন্তু হায়দ্রাবাদে যেন সবাই সমান। আনারি ক্রিকেটারদের মতোই ভুল করলেন দলের সিনিয়র ক্রিকেটাররা। ওয়ানডে টি-20 তুলনায় কম হয় টেস্ট খেলা, বিদেশের মাটিতে খেলার সুযোগও মেলে অল্প স্বল্প। আন্তর্জাতিক ক্রিকেট পাড়ায় ওসব অজুহাত কি আর ধোপে টিকে? 5 দিনের খেলা শেষে যে ক্রিকেট মনে রাখবে ভালো খেলা দলটাকে। রাজিউর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ম্যাচ অ্যানালাইসিস দেখলাম। মোহাম্মদ আশরাফুল, একজন দর্শক ওয়েট করছেন সম্ভবত প্রথম দিন সম্পর্কে জানতে চান। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি রফিক আজাদ বলছিলাম ঢাকা থেকে। আমি আশরাফুল ভাইকে প্রশ্ন করবো দুটা। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেখি যে স্লিপে কোনো পার্মানেন্ট কোনো ফিগার নেই, এক এক দিন এক একজন স্লিপে থাকে, কখনো মাহমুদুল্লাহ, কখনো সাকিব, কখনো সৌম্য। কিন্তু আমি দেখি যে মানে টপ টিম যেগুলো আছে, যেমন পাকিস্তান আমরা দেখি ইমরুল খান অলওয়েজ সেখানে ফিল্ডিং করে, ভারতে আজহারউদ্দিন ছিল, এরপরে রাহুল দ্রাবিড়। তো বাংলাদেশে এটা কেন নাই? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে মিরাজকে নিয়ে। মিরাজের যদি টেস্ট ক্রিকেট আমরা দেখি, বোলিংটা খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ, এটা ক্লিক করে গেছে, কিন্তু ব্যাটিংটা দেখেন এবং আজকে যে ফিল্ডিং এসে মিস করলো। আমার প্রশ্ন হচ্ছে আন্ডার-19 এর একটা ছেলেকে সরাসরি টেস্ট ক্রিকেটে কেন? তাদেরকে দেশে বিদেশে 4 দিনের ম্যাচ খেলে তারপরে না টেস্ট ক্রিকেটে আনবে, এই জিনিসটা কেন করা হচ্ছে? এবং বছরের পর বছর মানে আপনাদের জেনারেশন থেকে এখনো সেই ট্রেন্ডটা কেন চালু আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ দর্শক। একেবারে দুটি প্রশ্ন রয়েছে। মোহাম্মদ আশরাফুল, একটা বিরতির সময় হয়ে গেল, বিরতির পর এই দুটি প্রশ্নের জবাব দিবেন। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। মোহাম্মদ আশরাফুল, বিরতির আগে একজন দর্শক খুব বিচক্ষণতার সাথে দুটি প্রশ্ন করেছেন আপনার উদ্দেশ্যে। দুটি প্রশ্নের যদি মনে না থাকে আমি মনে করে দিচ্ছি। স্লিপে ফিল্ডারদের মানে স্পেশালাইজড ফিল্ডার তৈরি হচ্ছে না কেন? অন্যান্য দলগুলোতে ভারতের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি মিরাজের মানে মিরাজকে এরকম অন্তর্ভুক্তি, মিরাজের মতো আন্ডার-19 দলের ক্যাপ্টেন, মানে এইরকম টেস্টের মতো দলে নেওয়া, সেই যে প্রথা, সেই প্রথায় একসময় আপনাদের নিয়ে গড়া হয়েছিল, পাইপলাইনের সংকট ছিল, এখনো সেই প্রথাই চলছে বাংলাদেশ, কেন চলছে তারা জানতে চেয়েছেন। অবশ্যই দুইটা প্রশ্নই খুব চমৎকার করেছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনার স্লিপ ফিল্ডার আসলে আমাদের রেগুলার যে ইমরুল কায়েস ছিল, সে তো ইনজুরির কারণে এই টেস্ট ম্যাচ খেলছে না, এই কারণে আমাদের একটা স্লিপ ফিল্ডার সমস্যা হয়েছে। আর যে প্রশ্নটা করছে যে এক একদিন এক একজন দাঁড়াচ্ছে, এটা ঠিক যে একদিন হয়তো সাকিব বা মাহমুদুল্লাহ, সৌম্য সরকার ফিক্সড থাকা উচিত, কারণ স্লিপে তো একেবারে স্পেশালাইজড একজন হওয়া উচিত। আসলে প্রবলেমটা হয় আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা যখন খেলি, আসলে
ওইভাবে কিন্তু স্লিপে বল আসে না। তো আপনি যদি প্র্যাকটিস না থাকে আসলে, আর স্লিপ ফিলিংটা খুবই কঠিন একটা পজিশন, ওইখানে কিন্তু হঠাৎ সারা দিনে একটা বল আসবে না, অবশ্যই তাই, আবার 2 দিন পরে একটা বল আসবে, এবং সেটাকেই গ্রিপ করতে হবে। হ্যাঁ, প্রচুর কনসেন্ট্রেশন করতে হয় এবং উইকেটের উপরও একটা ভেরি করে। যেমন নিউজিল্যান্ডে একটা পজিশনে দাঁড়াইতে হয়, সাবকন্টিনেন্ট উইকেটে কিন্তু একটু আগে দাঁড়াইতে হয়, পেসটা অ্যাডজাস্ট করা যায় না। তো এইটার জন্য স্পেশালিস্ট হতে হয়, কিন্তু প্র্যাকটিস কিন্তু আমাদের প্রচুর হচ্ছে, আমরা কিন্তু প্র্যাকটিস করি, কিন্তু আসলে এটা কেন যে ভালো হচ্ছে না। প্র্যাকটিসের ধরনটাও আপনি যখন একেবারে নিয়মিত ছিলেন, ধরনটাও তো খুব বেশি অন্য দেশগুলোর মতো, যেহেতু উইকেটের নেচারটাই আমাদের দেশে স্লিপে কম ক্যাচ আসে, সেই জায়গায় প্র্যাকটিসটাও তো দুর্বল হয়। না, আমাদের প্র্যাকটিস কিন্তু হয়। আমাদের ফিল্ডিং কোচ আছে এখন, সে আমার দেখা বেস্ট একটা ফিল্ডিং কোচ, যদিও সে এখন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আছে টিমের সাথে, রিচার্ডসন। কিন্তু ফিল্ডিং আমাদের সবকিছু ঠিক হয়, কিন্তু আসলে অভ্যাসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ডোমেস্টিক ক্রিকেট বলেন, যেখানেই খেলেন, যদি স্লিপে ম্যাচে যদি ক্যাচ না ধরেন, প্র্যাকটিসে সারা দিন ধরলেও কিন্তু হবে না, ম্যাচে আপনাকে ধরে কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়াতে কি করলেন, ডোমেস্টিকে খুব একটা স্লিপে যায় না, একদমই আসে না। আমরা ডোমেস্টিক ক্রিকেট খেলায় হয়তো আমরা ম্যাক্সিমাম সময় স্পিনার দিয়ে বল করাই, পেস বোলাররা খুব কম বল করে, এইসব জায়গাতে আমাদের আরেকটু ইমপ্রুভ করতে হবে। এবং সেকেন্ড যে কোশ্চেনটা করেছে যে আন্ডার-19, একদম পারফেক্ট একটা কোশ্চেন, মানে ঘিরে কথাটা বলা, যদিও সে চমৎকার খেলেছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে এবং ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে, কিন্তু আমাদের যারা সিলেকশনে আছে বা যারা দায়িত্বে আছে, আমার কাছে মনে হয় 16 বছর টেস্ট খেলার পরে এখন আমরা 17 বছরে পা দিয়েছি, এখন আমাদের আরো প্রো অ্যাক্টিভ হওয়া উচিত। কারণ আপনি দেখেন লাস্ট টেস্ট ইন্ডিয়ার, এই টেস্ট ম্যাচের আগের টেস্টে কিন্তু ইন্ডিয়ার কি নাম তার, করুণ নায়ার, সে 300 করেছে। তাকে কিন্তু অজিঙ্ক্য রাহানে, সে আনফিট ছিল, এখন ফিট হয়েছে, অটোমেটিক তার জায়গায় সে চলে এসেছে। কিন্তু আমাদের দেশে যদি একটা 40 বা 50 করে একটা ইয়াং ছেলে, তাকে আমরা খেলানোর জন্য একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে বসিয়ে দেই, এই জায়গাতে আমাদের আরো ইমপ্রুভ হতে হবে, আরো পরীক্ষা দিয়ে দলে সেটেল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এটা আসলে আমি বলবো সিলেক্টরদের দোষ দিও না, আমাদের আসলে মিডিয়াটাই এই জিনিসগুলো তৈরি করে। মিডিয়া বলতে মিডিয়া ভূমিকার কারণে কি তারা বাধ্য হয়? মানে অবশ্যই, কারণ একটা 40 রান করলে আমরা একটা সিনিয়র ক্রিকেটার প্রশ্ন তুলে ফেলি বা তুলনা করে ফেলি, এই জায়গাতে আমাদের আসলে অনেক চেঞ্জ হতে হবে। একজন দর্শক ওয়েট করছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি চিটাগং থেকে আদনান বলছিলাম। আমার কোশ্চেন ছিল আশরাফুল ভাইয়ের কাছে। আজকে সারাদিনে টেস্ট ম্যাচে সাকিব আল হাসান মাত্র 13 ওভার বোলিং করেছেন, সেখানে যেখানে আজকে আমরা সারাদিনে আপনার 90 ওভারে 356 রান আমরা ইন্ডিয়াকে আসলে ব্যাটিং করে এত নিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাপ্টেনের কি উচিত ছিল না সাকিব আল হাসানকে দিয়ে আজকে দিনে অ্যাটলিস্ট 25 থেকে 30 ওভার বোলিং করানো, যেখানে তাইজুল ইসলাম ভালো বল করেছেন, একজন বাঁহাতি স্পিনার হিসেবে 20 ওভারে আপনার 50 রান দিয়েছেন, অ্যাজ এ ফ্রন্টলাইন স্পিনার সাকিব আল হাসানের কি উচিত ছিল না? ধন্যবাদ দর্শক। সাকিব আরো বল করালে সাকিবকে দিয়ে ভালো হতে পারতো কিনা, বা মুশফিক এভাবে ভাবতে পারতেন কিনা, আপনি কি মনে করেন সাবেক অধিনায়ক হিসেবে? অবশ্যই সাকিব এই টিমের মধ্যে যদিও স্পেশালিস্ট বোলার হিসেবে খেলছে তাইজুল ইসলাম এবং মিরাজ, কিন্তু আমাদের এই টিমের মধ্যে একমাত্র বোলার যে উইকেট টেকিং বোলার কিন্তু সাকিব আল হাসান, আন্তর্জাতিক ক্রিকেটার তিনি একেবারে ওই মানে। হ্যাঁ, যদিও ডে 1 এই কারণে হয়তো সে অতটা বেশি বল করে নাই, কিন্তু অ্যাটলিস্ট 20 ওভার বল করা উচিত, কারণ তাদের বোলিং কিন্তু আসলে ওরা রেসপেক্ট করে আর কি। ইন্টারন্যাশনাল এত বড় বড় ব্যাটসম্যান ওরা কিন্তু যখন সাকিব বল করবে তখন অটোমেটিক একটা বাজে বল, তখন হয়তো শর্টস খেলে না। তো এদিক দিয়ে আরেকটু আমার মনে হয় যে বল, যেমন আমি বিশেষ করে তাইজুলের আরো অ্যাটলিস্ট 10 ওভার বল বেশি করলে আমি খুশি হতাম, কারণ রাব্বির বলটা কমানো যেতে পারতো অবশ্যই, কারণ রাব্বি অলমোস্ট 5.5 উপরে রান দিয়ে দিয়েছে। আপনি যদি টেস্ট ক্রিকেটে 5.5 করে রান দিয়ে দেন, তখন ব্যাটসম্যানদের ডিফেন্স করাটা ডিফিকাল্ট হয়ে যায়। অবশ্যই তাই। আমাদের আরো একটি খবর রয়েছে দর্শক, এবার নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। নিজেদের তৃতীয় ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। কলম্বো ক্রিকেট ক্লাবে বি গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়।
জয় দিয়ে আসরের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে 118 রানের বড় জয় পায় রুমানারা। তবে দ্বিতীয় ম্যাচে এসে শক্তিশালী পাকিস্তানের কাছে অসহায় ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে দুটো হাফ সেঞ্চুরি করলেও পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারেনি টাইগ্রেস শিবির। ফলে হারতে হয়েছে 67 রানে। তবে বল হাতে দুই ম্যাচেই ভালো করেছে লাল সবুজের মেয়েরা। সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখতে স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হবে রুমানাদের। একদিকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দল ভারতে ব্যস্ত একমাত্র টেস্টের ব্যাপারে, এবং নারী ক্রিকেট দল ব্যস্ত কোয়ালিফাইং রাউন্ড খেলতে, বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড। দু প্রসঙ্গেই জানতে চাইবো আরো একটি বিরতির পর। দর্শক, আরো একছেন খেলা নিয়ে খেলা, স্বাগত আরো একবার। আমাদের আজকের বিষয় ঐতিহাসিক টেস্টে চাপে বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আমরা কথা বলছি, একজন দর্শক সম্ভবত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মাসুদ বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে আশরাফুল ভাইয়ের কাছে। আমরা আজকে ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ খেলি। ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডের 1 নম্বর টেস্ট। দর্শক, আরো একবার বলবেন, আমরা স্পষ্টভাবে শুনিনি। আমি মাসুদ বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমি বলতে চাচ্ছিলাম ইন্ডিয়ার সাথে যখন টেস্ট ম্যাচ হচ্ছে, ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডের 1 নম্বর টেস্ট টিম। সেই টেস্ট টিমের মধ্যে আমরা আজকে সকাল থেকে দেখেছি যে আপনার মাত্র 2টা ম্যাচ টেস্ট এক্সপিরিয়েন্স ওয়ালা প্লেয়ার, সে হচ্ছে আপনার কামরুল ইসলাম রাব্বি। তার ওভারগুলো ছিল অনেক এক্সপেন্সিভ ওভার। সে ম্যাক্সিমাম ওভারে প্রায় 5 সাড়ে 4 করে রান দিয়ে গেছে। ঠিক আছে, ওই রানগুলো কি আমাদের আজকের প্রথম সেশনের জন্য কি হ্যান্ডার হয়ে দাঁড়ায়নি? আর আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ক্যাচ মিস, রান আউট হয়নি, পার্ট অফ গেম। এটা পার্ট অফ গেম। বাট সিলেকশনারদেরকে আমি প্রশ্নবিদ্ধ করছি না, সিলেকশনারদের কি উচিত না শফিউলের মতো ম্যাক্সিমাম টেস্ট খেলা একজন প্লেয়ারকে বসাই রেখে আসাই খেলছে? ধন্যবাদ। দর্শক, আমরা এই নিয়ে কথা বলছি। মোহাম্মদ আশরাফুল এই নিয়ে কথা বলছেন। কামরুল ইসলাম রাব্বির যে প্রসঙ্গ আমরা বিরতির আগে আপনি বলছিলেন যে আপনিও স্বীকার করলেন যে অনেক বেশি রান দিয়েছে, সেখানে তাইজুলের ওভার বাড়ানো যেতে পারতো, সাকিবের ওভার বাড়ানো যেতে পারতো। দর্শক সেই সম্পর্কে আরেকটু জানতে চান। অবশ্যই আমাদের এই যে বোলিং লাইনটা আর কি একদমই আনকরা, আমি বলবো এক্সপিরিয়েন্স খুবই কম। কামরুল ইসলাম রাব্বির এটা 4 নাম্বার টেস্ট, তাসকিনের এটা 3 নাম্বার টেস্ট হবে, এবং মেহেদি মিরাজ তারও আপনার 4 নাম্বার টেস্ট, 5 নাম্বার টেস্ট। তো আমাদের বোলিং ইউনিটটা একদমই ইয়াং একটা বোলিং ইউনিট। আমি অলওয়েজ মনে করি যে আসলে আমরা লাস্ট 2-2.5 বছর ভালো ক্রিকেট খেলেছিলাম বিকজ আমাদের এক্সপিরিয়েন্স ছিল টিমের মধ্যে। ব্যাটিং লাইনটা আমাদের খুবই ভালো। টপ 7 ব্যাটসম্যান যারা, তারা কিন্তু 5 জন ব্যাটসম্যান আছে যে অলমোস্ট 10 বছর ধরে খেলছে। আর সৌম্য সরকার এবং সাব্বির রহমান ওরাও 2-2.5 বছর ধরে টিমের সাথে আছে ওয়ানডে ক্রিকেট এবং টি20-তে। টেস্ট যদিও মাত্র খুব কম খেলেছে, কিন্তু বোলিং ইউনিটটা খুবই একদমই ইয়াং। আমার কাছে এই সংকটটা তৈরি হলো কেন? মানে শফিলের মতো অভিজ্ঞ বোলারও তো এই স্কোয়াডে রয়েছে, এবং দর্শক যেটা উল্লেখ করলেন যে 1 নম্বর টেস্টের 1 নম্বর দলের বিপক্ষে খেলতে গেলে তো একটা ভাবতে হবে। কারণ তাসকিন এবং কামরুল ইসলাম রাব্বি দুজনই নিউজিল্যান্ডে তাদের ডেবু হয়েছিল এবং দুইজনই মোটামুটি ভালো বল করেছে। অতটা আর কি কামরুল ইসলাম রাব্বি উইকেট পেয়েছে, তাসকিনও ভালো বল করেছে, কিন্তু উইকেট কিন্তু অতটা পায় নাই। এবং এই যে আসলে কামরুল ইসলাম রাব্বি যদি দেখেন, ওর ফার্স্ট ক্লাস রেকর্ড যদি আমরা দেখি, তার মাত্র একবারই 5 উইকেট নেওয়ার কৃতিত্ব আছে এত দিন ধরে লম্বা ক্যারিয়ারে। তো এদিকে শফিউল ছিল, সিলেকশনটা একটু টাফ হয়ে যায় কারণ তারা রিসেন্টলি খেলে এসেছে আপনার নিউজিল্যান্ডের কন্ডিশনে। এই কারণে হয়তোবা শফিউলকে সিলেকশনটা হয় নাই, যদিও প্র্যাকটিস ম্যাচেও হয়তো অতটা ভালো বল করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে আরো এক্সপিরিয়েন্স বলার, যেমন রুবেল হোসেন, আলামিন হোসেন, তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ছিল। তো এই এক্সপিরিয়েন্স বলারগুলো যদি টিমে থাকতো, আমার মনে হয় রেজাল্ট হয়তো এরকমই হতো। অভিজ্ঞতার দিক দিয়ে হয়তো এগিয়ে নেই, কিন্তু মানে বলের বৈচিত্র্য, বোলিং বৈচিত্র্যে অনেক বেশি একজন পরিচিত বিশ্বে পরিচয় বাড়িয়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। তার এই যে টেস্টে অনুপস্থিতি, মানে ইনজুরির কারণে খেলতে পারছেন। আমরা কিন্তু ইনজুরির বিষয়টা পরিষ্কার না, তিনি কিন্তু বিসিএল এ অংশ নিয়েছেন। বিসিএল এ অ্যাকচুয়ালি আসলে একটা টেস্ট ক্রিকেটে কিন্তু একটা বলারের মিনিমাম 15 থেকে 20 ওভার বল করতে হয় ফাস্ট বোলারদের। তো সে
তারই অল্প কেরিয়ারে কিন্তু অলরেডি সে 3 থেকে 4 বার ইনজুরিতে পড়েছে এবং শোল্ডার অপারেশন হয়েছে। আমার কাছে মনে হয় যে একটু আস্তে আস্তে মুস্তাফিজকে আমরা ইউজ করা উচিত। সেই জায়গায় কি আপনি ভাবতে পারেন না যে নিউজিল্যান্ডের মতো ভিন্ন কন্ডিশনে, টাফ কন্ডিশনে মুস্তাফিজকে একটু কম খেলিয়ে, বা যদিও কমই খেলেছেন, একমাত্র টেস্ট, ঐতিহাসিক টেস্ট বলছি আমরা ভারতের সঙ্গে, এই টেস্টের সুযোগই বাংলাদেশ পাচ্ছিল না, সেটা খেলার সুযোগ পেল। যদি বাংলাদেশ ভালো করে বারবার এরকম সফরের ডাক পাবে, সেই জায়গায় মুস্তাফিজকে ইনক্লুড করার জন্য প্রস্তুত করা। আমরা আসলে যেহেতু আমাদের ওয়ানডে এবং টি20 রেকর্ডটা খুব ভালো, এই কারণেই কিন্তু তাকে খুব তাড়াহুড়া করে আমরা নিউজিল্যান্ডে 70%, যা নিউজ পেপারে পড়লাম যে 70% ফিট ছিল, সে যদি বলে তাহলে খেলবে। তো সে অলরেডি 2টা ওয়ানডে খেলেছে এবং 1টা বা 2টা টি20 খেলেছিল। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আমরা হয়তোবা ওইভাবে যদি চিন্তা করতাম যে না, আমরা পুরো নিউজিল্যান্ড সিরিজটা তাকে রেস্ট মানে দিয়ে ভাবা যেতে পারতো কিনা, সেটা একটা ব্যাপার। আরেকটি ব্যাপার রয়েছে, হায়দ্রাবাদ টেস্টে কিন্তু ভারতের যদিও সেঞ্চুরি করেছেন মুরালী বিজয়, বিরাট কোহলি, সেই জায়গায় 50 বছরের রেকর্ড ভেঙেছেন কিন্তু পূজারা, চেতেশ্বর পূজারা। খুব কম ম্যাচ খেলে, কম ইনিংসে 1605 রান করার মধ্য দিয়ে রেকর্ডটি গড়েন। এর আগে রেকর্ডটি ছিল 50 বছর আগে চাদু বোর্ডের, যেটি প্রশংসার দাবিদার। আরও একটি খবর রয়েছে দর্শক, আইসিসির নতুন অর্থনৈতিক মডেল অনুযায়ী এখন থেকে অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো অর্থ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল সপ্তাহে নতুন গঠনতন্ত্র নিয়ে ভোটাভুটি হয়েছে আইসিসি সভায়, যাতে টেস্ট খেলা 10 দেশের মধ্যে 7টি দেশ নতুন গঠনতন্ত্রের পক্ষে রায় দেয়। ভারত সহ 2টো দেশ দিয়েছে বিপক্ষে ভোট, আর একটি দেশ ভোট দেয়া থেকে নিজেদের বিরত রাখে। এই গঠনতন্ত্র সম্ভাব্য পরিবর্তনগুলো নিয়ে এপ্রিলে আবারও সভায় বসবে আইসিসি। 8 বছরের এক খসড়ায় প্রাথমিকভাবে আইসিসির হিসেবে রাজস্ব আয় হবে $2.5 বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বিসিবির কোষাগারে যাবে 110 থেকে 115 মিলিয়ন ইউএস ডলার। এছাড়া টেস্ট ক্রিকেট ফান্ড থেকেও অতিরিক্ত 10 মিলিয়ন মার্কিন ডলার পাবে বিসিবি। সবচেয়ে বেশি টাকা যাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর ঘরে। আমরা দেখে নিলাম। এই সম্পর্কে একটু মন্তব্য জানতে চাইবো, যে ধরনের মানে সিদ্ধান্ত আইসিসি নিচ্ছে, সেই ধরনের সিদ্ধান্ত আসলে আমরা আশা করেছিলাম এক সময়, এটা কতটা সুখকর হচ্ছে? অবশ্যই, যেই নিউজটা দেখলাম যে আসলে আমরা অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মতন আর্থিক পাবো, তো অবশ্যই এটা একটা পজিটিভ দিক। কারণ ক্রিকেটটা যদি আরো উপরে নিতে হয়, আমাদের আর্থিক দিকটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা তাহলে আরো সুন্দর করে গোছাতে পারবে। তো এই ডিসিশনটা যদি হয়, তো আমি বলবো যে পজিটিভ আমাদের জন্য। একেবারে সংক্ষিপ্তভাবে শেষ প্রশ্ন হিসেবে জানতে চাইবো যে হায়দ্রাবাদ টেস্টের রং আরো বাড়তে পারে, বা রং ছড়ানোর জায়গাটা দৃশ্যমান হতে পারে দ্বিতীয় দিনে কি করলে বাংলাদেশ, মানে বোলিং এ কেমন করলে? অ্যাকচুয়ালি আমাদের ব্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংস ব্যাটিংটা আমরা কেমন করি, তারা আমার মনে হয় যে অ্যাটলিস্ট 500 প্লাস তো হবেই রান। কারণ যদি আমরা খুব ভালো বল করতে পারি, তাহলে 500 এর নিচে যদি রাখতে পারি, আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা কত লম্বা ব্যাটিং করতে পারি, অ্যাটলিস্ট 4টা সেশন যদি আমরা ব্যাটিং করতে পারি ফার্স্ট ইনিংসে, তাহলে হয়তো ম্যাচটা ডে 5-এ যাবে। অবশ্যই তাই। এ নিয়ে তো কয়েকদিনই কথা হবে। মোহাম্মদ আশরাফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।